আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বন্ডনামা দলিল। আমাদের সমাজে এই জিনিসটা অহরহ ঘটছে যে চার ভাই বোনের মধ্যে এক ভাই হয়তো বন্ডনামা দলিল করতে চাচ্ছে না। সে হয়তো জমি কুক্ষিগত করতে যাচ্ছে, আর অন্য ভাই বোন হয়তো দেশের বাইরে আছে, কেউ হয়তো দূরে আছে, তারা চাচ্ছে যে জমিটা আমার বাবা মার যেগুলো রেখে গেছে সেগুলো বন্টনামা দলিল হোক। কিন্তু কোনো অবস্থাতে বন্টনামা দলিল হচ্ছে না। যদি বন্টনামা দলিল করতে রাজি না হয় কোনো ওয়ারিশ, সেক্ষেত্রে আপনি কি করবেন এই বিষয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি। যে পরামর্শটা হচ্ছে এরকম যে আপনি আপনার বাপদাদার খতিয়ানগুলো সংগ্রহ করবেন। খতিয়ানগুলো সংগ্রহ করার পরে আপনি সেগুলো যদি মনে করেন যে দলিল সংগ্রহ করবেন, যে কোনো দলিল আছে কিনা, আপনি নকশা সংগ্রহ করবেন, পর্চা সংগ্রহ করবেন। এই চারটা জিনিস সংগ্রহ করার পরে আপনি নামজারি তো করতে পারবেন না, কারণ নামজারি করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি হচ্ছে যে যৌথভাবে সবাই যদি আবেদন করে তাহলে পারিবারিক খতিয়ানটা সৃষ্টি হবে। আর এককভাবে বন্টনামা না হলে এককভাবে খতিয়ান নামজারি হবেও না। কাজে আপনি পড়ে গেছেন একটা ফ্যাসাদে। আপনি আপনার বাবা দাদার সম্পত্তি পাচ্ছেন না, কিন্তু একজন খাচ্ছে, দখল করছে। সে হয়তো এটা মিসইউজ করছে, সে হয়তো আপনাদেরকে বিষয়টা মিস ইন্টারপ্রেট করছে, কোনো একটা সম্পত্তি কুক্ষিগত করার একটা প্রয়াস নিচ্ছে। সেক্ষেত্রে আপনার করণীয় যেটা আছে সেটা একটা পরামর্শ, এটা কোনো ইয়ে না। সেটা যে আপনি এই তথ্যগুলো সংগ্রহ করলেন, সংগ্রহ করলে যে পারিবারিক খতিয়ানও হচ্ছে না, কারণ সে আরেকজন বলবে যে আমি খতিয়ান মিউটেশনে যাব না, একক নামে আপনার মিউটেশন হবে না। সেক্ষেত্রে আপনি এই তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করবেন, আপনার তথ্য ভাণ্ডারটা আপনি সমৃদ্ধ করেন। সমৃদ্ধ করার পরে আপনি প্রস্তাব দিন। আপনি নিজে নিজে একটা বিভাজন করেন যে কয়ের এত একর সম্পত্তি, ক্ষয়ের এত একর সম্পত্তি, গয়ের এত একর সম্পত্তি, ঘয়ের এত একর। আপনি এই বিষয়টাকে ফ্লাশিং দেন যে আমাদের তো এতগুলো সম্পত্তি আছে। আমার চার ভাই বোন, আমার এক বোন হয়তো বললো যে আমার এই সম্পত্তি আছে। তারপর আপনি সালিশের প্রস্তাব দেন। যখন আপনি আপনার তথ্য ভাণ্ডারটা সমৃদ্ধ হবে, আমার প্রস্তাবটা হচ্ছে এই, আপনার তথ্য ভাণ্ডারটা যখন সমৃদ্ধ হবে, আপনি যখন জেনে যাবেন যে আপনার এই সম্পত্তি এতটুকু, কিন্তু যে যে বন্টন করতে চাচ্ছে না সে কিন্তু জানে যে সবাই অন্ধকারে আছে, কতটুকু সম্পত্তি আছে, কোন খতিয়ানে কোন দাগে কতটুকু জমি আছে, কেউ কিছু জানে না। আপনি যখন আপনার এই সমৃদ্ধতা সৃষ্টি করবেন, আপনি যখন সমৃদ্ধ হবেন যে আপনি জেনে গেছেন যে আপনার 3টা খতিয়ান বা 4টা খতিয়ান, আপনার এতগুলো দাগ, আপনি এই দাগে এতগুলো সম্পত্তি পাচ্ছেন, এই তথ্যটা যখন আপনি প্লেস করবেন, তখন সভাপতি যে ওয়ারিশ বর্ণনা করতে চাচ্ছে না সেক্ষেত্রে দুর্বল হবে। তাকে প্রস্তাব দেন যে হ্যাঁ, তুই তো অনেকদিন ধরে তোর জমিগুলো দেখাশোনা করছিস, তুই ভালো ভালো জমিগুলো রাখ, অসুবিধা নেই, কিন্তু আমার জমিগুলো আমাদের দে। ইচ্ছা তোর তোর চয়েস মতো তুই কোনটা জমি রাখতে যাচ্ছিস সেটা তুই দে। সভাপতি সে একটা মানসিক মানসিক চাপের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে সে সালিশে আসতে পারে হয়তোবা, 1 নম্বর। 2 নম্বর, তারপর আপনি বলেন যে ঠিক আছে, তুমি যখন এটা বর্ণনা করতে যাচ্ছ না, তাহলে আমি দাগে দাগে দখল নিব। এক দাগে যদি আমি 1 শতক পাই, 1 শতকে নিব। এরকম একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করুন। কখনো হিসে যাবেন না। আমি বলি যে আমার বাবা আমার যেহেতু এখানে 4 শতক জমি রেখে গেছে, 4 ভাই বোন, আমরা এই 1 শতক বা 1 শতকের যদি কমও পাই, হাফ শতক পাই, হাফ শতকে আমি নিব। এরকম একটা মানসিক চাপ সৃষ্টি করবেন। এটা হচ্ছে 2 নম্বর চাপ। 3 নম্বর চাপে আপনি বন্টনামার প্রস্তাব দিবেন। বন্টনামা যদি হয়ে যেতে ভালো, না হলে আপনি পাটিশন মামলা করবেন। তাহলে আপনার বাবা দাদার সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন। ধন্যবাদ।